হিমপুর নগরে অর্ক নামে একটা মানুষ থাকত। হিমপুরে এত ঠান্ডা যে রক্তও জমে যেত, আর ওপরে অর্কের বাড়িতে দারিদ্র্য কাঁটা পাতা বসিয়ে রেখেছিল। বাইরে ঝড়ো বৃষ্টি পড়ছিল, আর কাঁটা ঠান্ডা হাওয়া বইছিল, আর ঘরের ভিতরে ছিল শুধু তিনজন: অর্ক, তার স্ত্রী মীরা, আর তার বুড়ো মা সারদা দেবী। দারিদ্র্য আর বাইরে ঝড়মান বিপদের কারণে ঘরে প্রায়ই ঝগড়া হতো। ভাঙা ছাদের ফোঁটা ফোঁটা বরফের পানি পড়ছিল, আর খালি রান্নাঘর সবাইকে পাগল করে তুলছিল। একদিন যখন বাইরে ঝড় তুফান বেজে উঠছিল, সারদা দেবী কাঁপতে কাঁপতে তার বউকে বলল, বউ, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, ঠান্ডা থেকে জীবন বেরিয়ে যাচ্ছে, আর কাল থেকে একটাও আনাজ খাওয়া হয়নি। কিছু খাবার জন্য গরম করে দাও তো, এখন এই ক্ষুধা আর এই ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। মীরা, সে নিজেও ঠান্ডায় কুঁচকে বসেছিল, রেগে বলল, মা, আমাদের কাছে যদি কিছু থাকতো, আমি আপনাকে কি ক্ষুধার্ত রাখতাম? আমি তো নিজেও ক্ষুধার্ত, ঠান্ডায় আমার হাত পাও নড়ছে না। তোমার নালায়েক ছিলে আমাদের জীবন নরকের মতো করে দিয়েছে। জানি না আমি কোন জন্মে পাপ করেছিলাম যে আমার বিয়ে হলো এই অলস আর অলভ্য মানুষটার সঙ্গে। বাইরে দেখো কি ধ্বংসস্তূপ পড়েছে, আর ঘরে জ্বালানোর জন্য একটা শুকনো কাঠটুকুও নেই। বউ, এভাবে বলো না, অর্ক তো তোমার স্বামী। স্বামী হয়ে সে কি সুখ দিয়েছে আমাকে? ক্ষুধা, দারিদ্রতা আর এই টপটপে ছাদ ছাড়া সে আমাকে কিছুই দেয়নি। এটা বলে মীরা ফেটে পড়ে কাঁদতে লাগল। স্ত্রীকে কাঁদতে দেখে আর মাকে শীতের ঠান্ডায় কাঁপতে দেখে অর্ক ভাবতে লাগল, আর সহ্য হয় না। এই বরফের ঝড় আর দরিদ্রতা আমাদের সবাইকে শেষ করে দেবে। আমাকে কিছু একটা করতে হবে। একটা কাজ করি, বিরাজের কাছে গিয়ে একটু সাহায্য চাই। সে তো ধনী, তার কাছে পাকা বাড়ি আর আগুন আছে, সে অবশ্যই আমার সাহায্য করবে। এত ভাবেই অর্ক তার পুরনো ছেঁড়া কাবুলটা মাথায় ঢেকে বাইরে সেই মারণ বর্ষা আর তুষারপাতের মধ্যে তার বন্ধু বিরাজের বাড়ির দিকে চলে গেল। কাদা আর তুষারের মধ্যে পা ডুবে যাচ্ছিল, কিন্তু অর্ক চলতেই থাকল। যখন সে কাঁপতে কাঁপতে বিরাজের বড় আর গরম বাড়িতে পৌঁছল, বিরাজ আগুনের পাশে বসে তার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার অর্ক? এই ভয়ঙ্কর বর্ষায় তুমি এখানে কেন এলে? তোমার মুখটা কেন এত বিষণ্ণ? কি বলবো বিরাজ, দারিদ্র্য আর এই আবহাওয়ার যন্ত্রণা আমার পিঠ ভেঙে দিয়েছে। বাড়িতে খাওয়ার জন্য একটা দানা নেই, ছাদ থেকে ঝরছে পানি, প্রতিদিন এমনই চলতে থাকে। আমার মন ঘুরপাক খায়, গরিবিতে যেন শান্তি সুখ সব ছিনিয়ে নিয়েছে। তুমি একটু সাহায্য করলে হয়তো আমরা এই ঠান্ডায় মারা যাওয়া থেকে বাঁচতে পারবো, অন্তত বাড়িতে একটু শান্তি আসবে। দেখো অর্ক, আমি তোমার আর কোনো সাহায্য করতে পারবো না। আমি তো আগেও তোমাকে অনেকবার টাকা দিয়ে সাহায্য করেছি, তুমি আজও আমার একটা পয়সাও ফেরত দাওনি। এটা কতদিন চলবে? তুমি কেন কোনো কাজকর্ম করো না? যখন তোমার টাকা শেষ হয়ে যায় তখন এই ঝড়ের মধ্যে আমার কাছে এসে পড়ো। আমি তোমার বন্ধু হিসাবেই সহ্য করেছি, কিন্তু এখন অনেক হয়ে গেছে। আমি তোমাকে একটা পয়সাও দেব না। আমারও তো পরিবার আছে, তাদের খেয়াল রাখতে হবে, এই কঠিন সময়ে রক্ষা করতে হবে। এর মানে তুমি আমায় আর সাহায্য করবে না? একদম না, আমার কাছে ভিক্ষা চাইতে আসলেও ও দিব না। আমি চাই তুমি যাও, এই আবহাওয়ার মুখোমুখি হও, একটু পরিশ্রম করো, মজুরি করো, আর তোমার পরিবারের পেট চালাও। এখন যাও এখান থেকে, আমার বাড়িতে ভিজা পা নিয়ে প্রবেশ করো না। বন্ধু বিরাজের কথা শুনে অর্কের মন খারাপ হয়ে গেল। বাইরে বজ্রপাত হচ্ছিল, আর সে হতাশ হয়ে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে নিজের বাড়ির দিকে চলতে লাগল। শুধু বিরাজের কাছেই শেষ আশা ছিল, কেবল ও আমাদের দুঃখ থেকে বের করে আনতে পারত। কিন্তু এখন সেই আশা ওই বরফের মধ্যে চিরতরে হারিয়ে গেছে। এখন আমি কি করব? সকাল থেকে পেট খালি আর ঠান্ডা হাড় পর্যন্ত কাঁপাচ্ছে। এমন ভাবতে ভাবতে অর্ক বাড়ি পৌঁছে যায়। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আর ঠান্ডায় শরীর কাঁপছিল। তাই সে তার স্ত্রী মীরাকে বলল, মীরা, তাড়াতাড়ি কিছু গরম খাবার নিয়ে আসো, না হলে অন্তত গরম পানি তো দাও, শরীরে এখন আর প্রাণ নেই। মীরা রেগে তাকে দেখে বলল, তোমরা কি বাড়িতে কিছু রেখে গিয়েছিলে যা বের করে খেতে দিই?
তোমার ক্ষুধা পেয়েছে বলে আমি কি ভোজ দিচ্ছি? আমিও তো ক্ষুধার্ত আর পিপাসু। সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। আমার ভাগ্যই খারাপ যে তোর মতো দরিদ্র স্বামী পেয়ে বসেছি। মীরা তার স্বামীর বিরুদ্ধে গালাগালি শুরু করলো। এটা দেখে ক্ষুধা আর ঠান্ডায় কাঁপছে অর্ক। সে রেগে গেল। বাইরে ঝড়ের শব্দ আর ভিতরে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। সে রেগে তার স্ত্রীকে বলল, ধন তো নারীর ভাগ্য থেকে আসে। যেদিন থেকে আমি তোর সাথে বিয়ে করে এই ঘরে এসে পড়েছি, তোর পা পড়লেই আমার সব কাজ থেমে যায়। জানি না কখন যে দিন আসবে তোর থেকে মুক্তি পাবো। এটা শুনে মীরা পাগল হয়ে গেল আর মেঘের বজ্রধ্বনির চেয়ে জোরে চেঁচিয়ে বলল, তুমি নিজে তো কোনো আয় রোজগার করো না, আর দোষ আমার মাথায় চাপাচ্ছ। শুধু অন্যদের দোষ দেওয়াই তো তোমার হাত পা চপল। নিজের অকাজত্ব নিয়ে লজ্জা লাগে না? এত বলেই মীরা জোরে জোরে কেঁদে উঠল। তার কান্না বৃষ্টির আওয়াজে মিশে গেল। মীরাকে কাঁদতে দেখে অর্ক নিষ্ঠুরভাবে বলল, কেঁদো, আরও কেঁদো, যত খুশি কাঁদো, অনেক অনেক অশ্রু ফেলো। হয়তো তোমার এই অশ্রু দিয়ে ঘরের পানির কমতি পূরণ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, তোমার এই অশ্রুর এখন আমার ওপর কোনো প্রভাব পড়বে না। বউকে কাঁদতে দেখে অর্কের বুড়ো মা কাঁপতে কাঁপতে দ্রুত এসে বলল, আরে তোমরা দুজনেই বিপদপূর্ণ আবহাওয়ায় একে করছো? এত হট্টগোল কেন? আরে কেন ঝগড়া করছো? ঝগড়া করলেই কি ঠান্ডা কমে যাবে বা পেট ভরে যাবে? হ্যাঁ মা, ঝগড়া আমি করিনি, ঝগড়া তো আপনার ছেলে করছে। নিজে তো কিছু করছো না, আমাকে দোষ দিচ্ছ। আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা হতো, এই ভাঙা বাড়ি আর ঠান্ডা হাওয়ায় একদিনও টিকত না। এটা বলে মীরা আবার জোরে জোরে কাঁদতে লাগল। মীরার কাঁদার আওয়াজ বৃষ্টির গর্জন চিরে বাইরে গেল। বাইরে রাজার 2 শাহী সৈন্য তখন সেখান দিয়ে যাচ্ছিল, আর মীরার কান্নার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছল। তারা দুইজন সেই কান্নার আওয়াজ শুনে বলতে লাগল, এই ঘরে কোনো মেয়ে কাঁদছে, আমাদের ভিতরে ঢুকে দেখতে হবে তো কি ব্যাপার। শেষমেশ দুজন সৈন্য অনুমতি না নিয়ে অর্কের বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। তাদের ভিজে জুতার কারণে মেঝে ময়লা হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত কাঁদাকাঁদি কেন? তোমার কাঁদার আওয়াজ তো বাইরে ঝড়েও শোনা যাচ্ছে। বুড়িমা আর অর্ক ভয়ে মুঠোফুটা কিচ্ছু বলল না। সৈন্য কঠোর স্বরে বলল, বলতো, কেন চুপ? কি ব্যাপার? কেন তোর স্ত্রী কাঁদল? তুই কি তাকে মেরেছিস? অর্ক সৈনিকের কথার কোনো জবাব দিল না, বরং মনেই ভাবছিল, কত লজ্জার ব্যাপার। মীরার কাদার কারণে ঘরের সম্মান লুটোপুটি খেয়ে গেল। এখন আমার গ্রামে কি সম্মান থাকবে? এই মহিলা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। কিছু বলার থাকলে বলবি তো। নিশ্চয়ই তুই তাকে মেরেছিস। হয়তো তুই এখনো জানিস না আমাদের মহারাজ রুদ্রসেন কেমন। রাজ্যে একজন মহিলার অবমাননার শাস্তি কত বড় হতে পারে। সৈনিকের কথা শুনে অর্ক রেগে গেল। সে রেগে বলল, যাই হোক, এটা আমাদের ঘরের ব্যাপার, তোমার হস্তক্ষেপের দরকার নেই। আর তুমি আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে কেমনে ঢুকলে? তোমাকে এখনই গ্রেপ্তার করা হবে, একজন মহিলাকে মারধরের অপরাধে। আমাদের মহারাজ তোমাকে শাস্তি দেবেন। সৈনিক জোর করে অর্ককে বৃষ্টির মধ্যে টেনে নিয়ে যেতে লাগল। অর্কের মা আর স্ত্রী সেনাদের থামানোর অনেক চেষ্টা করে, কেঁদে ভিক্ষা করে, কিন্তু সেনারা তাদের একটাও না শুনল। অর্ককে সেই ঝড়ো দিনে নিয়ে রাজপ্রাসাদের রাজার সামনে হাজির করল। সেনারা বলল, মহারাজ রুদ্রসেন, এই লোকটা তার স্ত্রীকে মারছিল, এই জন্য আমরা তাকে বন্দি করে আপনার কাছে এনেছি। তুমি কি জানো না মহিলার উপর হাত তোলার শাস্তি কি? যদি তুমি সত্যিই তোমার স্ত্রীকে মারো, তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। মন্ত্রী আদিত্যজি, আমরা চাই এই লোকটার বিচার আপনি করুন। রাজার কথা শুনে ন্যায়মন্ত্রী আদিত্য অর্ককে জিজ্ঞেস করল, তুমি কি তোমার স্ত্রীর মারধর করেছ? এটা কি সত্যি? বাইরে তো এত ভয়ঙ্কর জোয়ার চলছে, আর তুমি বাড়িতে হিংসা করছো। এই ব্যাপারে তুমি কি বলবে? মন্ত্রীজি, আমি কি বলবো? শুধু এতটুকু বলবো যে আমার স্ত্রী আমার সঙ্গে খুশি নয়, আর আমার মাও আমাকে নিয়ে রেগে থাকে। বাড়িতে সবসময় ঝগড়া লেগেই থাকে। ঠান্ডা আর ক্ষুধা আমাদের সবাইকে পাগল করে দিয়েছে। তোমার অপরাধ অনেক বড়।
আমরা বুঝে গেছি এর সমাধান কি। মহারাজ, এই ব্যক্তির কোনো ভুল হয়নি, একে ছেড়ে দেওয়া হোক আর শাহী কোষ থেকে কিছু টাকা দিয়ে দেওয়া হোক। রাজার আদেশে রাজকোষাধ্যক্ষ অর্ককে সঙ্গে নিয়ে গেল এবং তাকে 50টা সোনার কয়েন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় দিল। এত টাকা পেয়ে অর্ক খুব খুশি হলো এবং ভাবতে লাগলো, হে ওপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বরফ ঝড়ের মধ্যে জীবনও বাঁচল আর টাকাও পেলাম, মিলেই গেল। এখন এই টাকায় আমি আমার বাড়ির ছাদ ঠিক করাবো আর অনেক খাবার আর কাঠ আনবো। অর্ক চলে যাওয়ার পরে রাজা ন্যায়মন্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, মন্ত্রীজি, একটা কথা আমি বুঝতে পারছি না। যখন আমরা অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছিলাম, তখন আপনি তাকে টাকা দিয়ে ছেড়ে দিলেন কেন? মহারাজ, ওই লোকটা অপরাধী ছিল না। আপনি যদি তাকে শাস্তি দিতেন তাহলে তার সঙ্গে অন্যায় হতো। মহারাজ, 3 সদস্যের ছোট একটা পরিবারের মধ্যে যখন 3 জনই একে অপরের সঙ্গে খুশি না থাকে আর বাইরে এমন ঝড় উঠছে, তাহলে মনে রাখা উচিত যে কারণ ঘরোয়া নয়, বাহ্যিক, এবং সবচেয়ে বড় কারণ হল অর্থের অভাব এবং এই প্রাণঘাতী অভাব। এজন্যই আমি সেই লোকটিকে মুক্ত করিয়ে তাকে টাকা জোগাড় করে দিয়েছি। মন্ত্রীজি, এখন আমি সবকিছু বুঝতে পারছি। শেষমেশ তুমি কি বলতে চাও, কি করতে চাও ওই লোকটার জন্য? মহারাজ, একটা কাজ করুন। 1 সপ্তাহ পর যখন এই ঝড় একটু থামবে, তখন ওই লোকটিকে আবার দরবারে ডেকবেন। ঠিক আছে মন্ত্রীজি, আমরা 1 সপ্তাহ পর অবশ্যই ওই লোকটিকে ডাকব। অন্যদিকে যখন অর্ক বাড়ি পৌঁছায়, তাকে দেখে তার স্ত্রী আর মা দুজনেই খুব খুশি হয়। মীরা অর্ককে বলে, আমাকে মাফ করে দিও। আমার কারণে তোমাকে সৈনিকরা এই ঠান্ডায় ধরে নিয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। ওরে ভাগ্যবান, তুমি চিন্তা করো না, আমি তোমার উপর একদমই রাগ করিনি। যা হলো ভালো হয়েছে। তারপর অর্ক তার স্ত্রী আর মাকে পুরো কথা বলল আর সোনার কয়েনও দেখালো। অর্কের মা বলল, ছেলে, এই কয়েন দিয়ে আমরা কাঠ আর রেশন নিয়ে আসব, কিন্তু এটা শুধু 3 মাসের খরচ চালাবে। যা শেষ হবে তারপর আবার বাড়িতে সেই একই ঠান্ডা আর ঝগড়া শুরু হবে। তাই ভালো হবে তুমি কিছু কাজ করো। তুমি চিন্তা করো না মা, আমি নিশ্চয়ই কোনো কাজ খুঁজে নেব। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। বাইরে আবহাওয়া একটু পরিষ্কার হয়েছিল, কিন্তু ঠান্ডা ছিল আগের মতোই। 1 সপ্তাহ পর রাজা সৈন্যদের বললেন অর্ককে দরবারে হাজির করতে। রাজার নির্দেশে অর্ক আবার দরবারে হাজির হলো। রাজা বলল, এখন তোমাদের বাড়ির কি অবস্থা? ঝগড়া যুদ্ধ বন্ধ হয়েছে তো? মহারাজ, আমাদের বাড়িতে ধন অভাবের লড়াই ছিল। আপনার পক্ষ থেকে 50টা সোনার কয়েন পেয়ে আমরা বাড়ি মেরামত করিয়েছি এবং গরম কাপড় নিয়েছি। এখন আমাদের দিনগুলো খুব আরামে কাটছে। বাড়িতে কারও কোনো অভিযোগ নেই। ন্যায়মন্ত্রী আদিত্য অর্ককে বুঝিয়ে বলেও, অর্ক, তোমার বাড়ির ঝগড়া তখনই শান্ত থাকবে যতক্ষণ তোমার কাছে সেই 50টা সোনার কয়েন থাকবে। কয়েন শেষ হলেই আবার এই ঠান্ডা হাওয়াগুলো তোমার বাড়িতে ঝগড়া নিয়ে আসবে। তুমি এমন কিছু করো যাতে তোমার বাড়িতে টাকার অভাব চিরতরে দূর হয়ে যায়। মন্ত্রীজি, আমি কাজ খুঁজছি। কাজ খুঁজতেই থাকো, নিশ্চয়ই কোনো না কোনো কাজ মিলবে। এরপর অর্ক রাজদরবার থেকে খুশি খুশি নিজের বাড়ির দিকে রওনা দেয়। পথে সে একটা জায়গায় ভিড় জমে দেখল। মানুষ আগুনের চারপাশে ঘেরা দিয়ে দাঁড়িয়েছিল। অর্ক সেই ভিড়ে ঢুকে এক ব্যক্তির কাছে জিজ্ঞেস করল, ভাই, এই কড়া ঠান্ডায় এখানে এত ভিড় কেনেন? ওপরওয়ালা তো তোমাকে 2টো চোখ দিয়েছে, দেখছো না? ওই লোকটা ওর একটা ছাগলটা বিক্রি করছে। যে কেউ আমার এই বিশ্বস্ত ছাগলটাকে 10টা সোনার বিনিময়ে নেবে, তার জীবনে আর কোনো জিনিসের অভাব হবে না। কেউ এই ছাগলটা কিনবে, তার কখনোই টাকার অভাব হবে না, কারণ এই ছাগলটা খুব ভাগ্যবান। যে ঘরে যায় সেই ঘরটা টাকায় ভরে দেয়। ছাগলবালার কথা শুনে অর্ক ভাবতে লাগল, যদি আমি এই লোক থেকেই ভাগ্যবান ছাগলটা কিনে নিই, তাহলে আমার বাড়ি টাকায় ভরে যাবে আর এই ঠান্ডায় বাইরে কাজ করেও যেতে হবে না। কিছু না করেই টাকা আমার কাছে চলে আসবে। আমি এই ভাগ্যবান ছাগলটা 10টা সোনার কয়েন দিয়ে কিনতে রাজি আছি। ঠিক আছে, আজ থেকে এই ভাগ্যবান ছাগল
তোমার। অর্ক 10টা সোনার কয়েন দিয়ে ছাগলটা নিয়ে বরফে ঢাকা পথে তার বাড়ি ফিরতে থাকে। আর বাড়ি ফেরার পর তার স্ত্রী মীরা বলতে লাগলো, আরে তুমি এই ছাগলটা কোথা থেকে নিয়ে এলে? বাইরে এত বরফ, এটা রাখবে কোথায়? আমি এই ছাগলটা 10টা সোনার কয়েন দিয়ে কিনে এনেছি। এই ছাগলটা খুব ভাগ্যবান, যে বাড়িতেই যায় সেই বাড়িটা সম্পদে ভরে ওঠে। তুমি কি করে 10টা সোনার কয়েন দিয়ে এই ছাগলটা এনেছো? ওরে বাবা, কেউ তোমাকে পাগল বানিয়েছে, ঠকিয়েছে। এখন এই ছাগলটাকে আমরা কি খাওয়াবো? এখানে তো আমাদের নিজেই খাবার জিনিস নেই, আর বাইরে ঘাস তো বরফের নিচে চাপা। ছাগলটা হঠাৎ বলল, আমার চিন্তা করো না, আমি জঙ্গলে গিয়ে বরফ সরিয়ে ঘাস খেয়ে নেব। ছাগলটাকে কথা বলতে দেখে অর্ক আর তার স্ত্রী দুজনেরই মাথা চুলকিয়ে গেল। ঠান্ডায় তাদের রোম রোম উঠে গেল। অর্ক ছাগলটাকে বলে, তুমি মানুষের মতো কথা বলো, এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। আমি কখনো কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখিনি। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি কোনো সাধারণ ছাগল নই, আমি তোমাদের মতোই একজন মানুষ। কি? এটা কিভাবে সম্ভব? আমার নাম ইরা। আমি এক সুন্দর আর বুদ্ধিমান তরুণী ছিলাম। একদিন আমাদের বরফে ঢাকা পাহাড়ি গ্রামে এক জাদুকর এসেছিলেন। তার নাম জাদুকর নীলাভ। সে তার জাদু শক্তি দিয়ে ঝড় থামিয়ে দিয়েছিল, যার ফলে সবাই তার ওপর পুরোপুরি বিশ্বাস করতে শুরু করল। একদিন ওই জাদুকরের নজর পড়ল আমার ওপর। সে আমাকে বিয়ে করতে বলল, কিন্তু আমি সোজাসুজি না বললাম। আমার না বলার পর সে জাদুকর রাগে আগুন হয়ে গেল। তারপর সে তার কালো জাদু আর বরফের শক্তি দিয়ে আমাকে ছাগলের রূপে বদলে দিল। সে বলল, তুমি যদি আমার না হতে পারো তাহলে কারোই হবে না। এখন থেকে তুমি চিরকাল একটা পশু হয়ে এই ঠান্ডা জঙ্গলে ঘুরবে। আমি কেঁদে গেলাম, চিৎকার করলাম, কিন্তু তার ওপর আমার কোনো করুণা হলো না। এই কথা বলতে বলতে ছাগলের মন খারাপ হয়ে গেল। ছাগলকে কাঁদতে দেখে মীরার মন ভরে উঠল। তারপর সে ছাগলকে বলল, এটা তো তোমার সঙ্গে খুব খারাপ হয়েছে। তুমি কি আর কখনো মানুষ হয়ে উঠতে পারবে না? আমার মানুষের রূপে আসার একটাই উপায় আছে, যদি সেই জাদুকর নীলাবের বরফের ছড়ি ভেঙে ফেলা যায়। ওই ছড়ি তার সব শক্তি আর এই ঝড়ের উৎস। যখন ওই ছড়ি ভেঙে যাবে তখন সব জাদু শেষ হয়ে যাবে, আর আমি আবার আমার আসল রূপে ফিরে আসব। কিন্তু ওই জাদুকরের ছড়ি ধ্বংস করা খুব কঠিন। ঠিক আছে ইরা, আমি তোমার মানুষের রূপ ফিরিয়ে আনতে যাব ওই বরফের পাহাড়ে। পরের দিনে অর্ক জাদুকরের খোঁজে ঢনঢনানো জঙ্গল আর বরফে ঢাকা পাহাড়ের দিকে রওনা দিল। জাদুকর খুঁজতে খুঁজতে 3 দিন পার হয়ে গেল। ঠান্ডায় তার শরীর নীল হয়ে যেতে লাগল। একদিন অর্ক একটা বরফে ঢাকা গুহা দেখতে পেল। গুহার বাইরে ধনী রূপের এক ঋষি বসেছিলেন। অর্ক ঋষির কাছে গিয়ে দাঁড়ালো। তুমি কে ছেলে, আর এই প্রাণঘাতী ঠান্ডায় এখানে কেন এসেছে? এরপর অর্ক সাধু বাবাকে পুরো ঘটনা বলল। অর্কের কথা শুনে ঋষি বললেন, বেটা, যে জাদুকর নীলাবকে তুমি খুঁজছ সে খুবই ভয়ঙ্কর। সে বাতাসকে থামাতে পারে। তোমার মঙ্গল হবে যদি তুমি এখান থেকে ফিরে যাও। বাবা, আমি জানি এটা সহজ না, কিন্তু আমি সেই ছাগলকে প্রতিজ্ঞা করে এসেছি, এবার এই কাজে আমার প্রাণই যাক। বেটা, তুমি খুব সাহসী। নাও, আমার কাছে এই অগ্নি আংটি আছে, এটা তোমার কাছে রেখে দাও। এই আংটি তোমাকে ঠান্ডা থেকে বাঁচাবে আর সব বিপদে তোমার সঙ্গী হবে। তুমি যেই সাহায্য চাইবে এটা করবে। ঋষির থেকে আংটি নিয়ে অর্ক তার যাত্রা শুরু করল। তারপর সে রওনা দিল। আঙুলির থেকে একটা আরামদায়ক উষ্ণতা বের হচ্ছিল। একটু দূর হাঁটার পর অর্ক আঙুলিটাকে বলল, ও জাদুকরি আগুনের আংটি, আমাকে ওই জাদুকর নীলাভের বরফে ঢাকা রাজপ্রাসাদে নিয়ে যাও। চোখ ঝপকালে জাদুকরি আংটিটা অর্ককে জাদুকরের প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদটা পুরোপুরি বরফ দিয়ে তৈরি। জাদুকর একটা বড় বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু তার কাছে লাঠিটা ছিল না।
অর্ক প্রাসাদের মধ্যে লাঠিটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে একটা ঘরে পৌঁছালো, যেখানে 2 জন লোক দড়ি দিয়ে বাঁধা হয়ে কাঁপছে। অর্ককে দেখে তারা ভয় পেয়ে গেল। অর্ক বলল, ভয় পাবে না, আমি অর্ক, আমি তোমাদের মুক্ত করে দেব। এই জাদুকরি আংটি তুমি এদের 2 জনের দড়ি খুলে দাও। আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমাদের জাদুকরের সেই অভিশপ্ত লাঠিটা নষ্ট করতে হবে। কিন্তু লাঠিটা কোথায়? জাদুকর সেটা সব সময় নিজের কাছে রাখে, তবে এখন হয়তো সে নিজের ধ্যান কক্ষে আছে। একটা উপায় আছে, আমি আর আমার সঙ্গী জাদুকরের সামনে যাব আর হইচই করব। যখন তার মনোযোগ আমাদের দিকে থাকবে, তুমি চুপচাপ পিছন থেকে এসে তার লাঠিটা ভেঙে দিও। পরিকল্পনা অনুযায়ী তারা 2 জন জাদুকরের কক্ষে গিয়েছিল। জাদুকরের চোখ খুলল আর সে রেগে বলল, তোমরা দুজন এখানে? দুজনে মিলে উধার হয়ে কথা বলে তাকে বিভ্রান্ত করছিল। জাদুকরের সব মনোযোগ তাদের ওপর ছিল। তখনই অর্ক চুপচাপ পেছন থেকে এলো। সে দেখল জাদুর ছড়িটা এক কোণে বাতাসে ভাসছে। অর্ক লাফ দিয়ে ছড়িটা ধরে নিল। জাদুকর চেঁচালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অর্ক তার সব শক্তি দিয়ে ছড়িটা হাঁটু দিয়ে মারে আর ভেঙে ফেলে। ছড়ির ভাঙার সঙ্গে সঙ্গেই এক জোরালো একটা বিস্ফোরণ হলো, আর জাদুকর নীলাভ ওটাই বরফ হয়ে ছড়িয়ে গেল। অর্ক যখন বাড়ি পৌঁছালো তখন আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছিল। সূর্য উঠেছিল। অর্ককে দেখে মীরা দৌড়ে তার কাছে গেল। ইরা হাত জোর করে বলল, অর্কজি, আপনি আমার জন্য যা করেছেন আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি শুধু আমাকে জীবন দেননি, এই পুরো এলাকাকেও সেই জাদুকরের বরফ ঠান্ডা আঘাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমার জন্য ভগবান থেকেও কম নন। ইরা দোয়া করে তার বাড়ি চলে গেল। এরপর অর্ক তার স্ত্রী মীরা আর তার মায়ের সঙ্গে সেই পরিষ্কার আর মনোরম আবহাওয়ায় সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এখন তাদের বাড়িতে না শীতের ভয় ছিল, না দারিদ্র্যের, কারণ পরিশ্রম আর ভালোবাসার উষ্ণতা এখন তাদের সঙ্গে ছিল।